আচ্ছা, একটু কল্পনা করা যাক, মানে একটা ৩ লক্ষ কোটি টাকার বিশাল কর্পোরেট সাম্রাজ্য। বাপরে, ৩ লক্ষ কোটি, হ্যাঁ, বিশাল ব্যাপার। একদম। আর রাতারাতি সেই সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা এবং মূল উত্তরাধিকারী এই দুজনকেই সরিয়ে দেওয়া হলো। সবাই ভাবছে যে খেলা তো এখানেই শেষ, মানে সাম্রাজ্যের পতন অনিবার্য। সাধারণ দৃষ্টিতে তো সেটাই মনে হওয়ার কথা। ঠিক, কিন্তু কেউ ঘুণাক্ষরেও জানে না যে গত ২৫ বছর ধরে সম্পূর্ণ অন্ধকারের মধ্যে এই নির্দিষ্ট দিনটার জন্যই তৈরি হচ্ছিল চূড়ান্ত একটা প্ল্যান বি। হ্যাঁ, আর আজকের এই গভীর আলোচনায় আমরা ঠিক এই বিষয়টা নিয়েই কথা বলবো। আমাদের তথ্যসূত্র হিসেবে থাকছে এবি গ্রুপ অফ কোম্পানিজ নামের এক বিশাল কর্পোরেট প্রতিষ্ঠানের চাঞ্চল্যকর ঘটনাপ্রবাহ। যা মূলত ইয়েভারো ৩ নামের একটি সোর্সের ট্রান্সক্রিপ্ট থেকে উঠে এসেছে। ঠিক আছে, চলুন বিষয়টা একটু খুলে দেখা যাক। একদম। আজকের উদ্দেশ্য কিন্তু শুধু একটা কর্পোরেট ষড়যন্ত্রের গল্প বলা নয়। না, তা তো নই। বরং আমরা বিশ্লেষণ করব কিভাবে একটা কর্পোরেট শূন্যতা বা মানে যাকে বলে ভ্যাকুয়াম তৈরি হয়, কিভাবে অ্যাসিমেট্রিক ইনফরমেশন বা অসম তথ্যের ব্যবহার করে শত্রুকে ঘায়েল করা যায়। আর চরম সংকটের মুহূর্তে টিকে থাকার আসল কৌশলগুলো কি সেটাও আমরা দেখব। তো এই পুরো ঘটনাটাকে যদি আমরা একটা বিজনেস কেস স্টাডি হিসেবে দেখি, তাহলে শুরুতেই আমাদের তাকাতে হবে লিডারশিপ বা নেতৃত্বের শূন্যতার দিকে। হ্যাঁ, পরিস্থিতিটা কতটা ভয়ঙ্কর তা বুঝতে হলে ঘটনার প্রেক্ষাপটটা আগে একটু পরিষ্কার হওয়া দরকার। এবি গ্রুপের প্রতিষ্ঠাতা বামন বাটলিয়াওয়ালা, যাকে কর্পোরেট দুনিয়ায় সবাই বিন্দা নামে চেনে। আচ্ছা, বিন্দা? হ্যাঁ, বিন্দা আর তার ছেলে মোহনকে খুব সুকৌশলে হত্যা করা হয়। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল এই হত্যার ঘটনাগুলোকে অত্যন্ত নিখুঁতভাবে দুর্ঘটনা বা আত্মহত্যার রূপ দেওয়া হয়েছিল। মানে মোহনের মৃত্যুকে দেখানো হয় মদ্যপ অবস্থায় গাড়ি দুর্ঘটনা হিসেবে, তাই তো? ঠিক তাই। আর বিন্দার মৃত্যুকে চালিয়ে দেওয়া হয় ব্যবসায়িক চাপে আত্মহত্যা হিসাবে। এখানে একটা বিষয় খুব লক্ষ্য করার মতো। সরাসরি খুন না করে এই যে দুর্ঘটনা বা আত্মহত্যার নাটক কেন সাজানো হলো? কারণ সরাসরি খুন হলে তো একটা অন্যরকম পরিস্থিতি তৈরি হতো। একদম। এর পেছনে নিশ্চয়ই কোম্পানির শেয়ারহোল্ডার্সদের রিয়াকশন নিয়ন্ত্রণ করার একটা ব্যাপার ছিল। যদি সরাসরি খুনের খবর আসে, তাহলে মার্কেটের সাথে সাথে প্যানিক বা চরম আতঙ্ক তৈরি হবে। ঠিক, কিন্তু দুর্ঘটনা বা আত্মহত্যার খবর মার্কেটে একটা ধীর গতির পতন বা স্লো ব্লিড তৈরি করে। হ্যাঁ, আর এই স্লো ব্লিড ম্যানিপুলেট করা অনেক সহজ। চমৎকার একটা পয়েন্ট তুলেছেন। ঠিক এই জায়গাতেই কর্পোরেট সাইকোলজি কাজ করে। এবি গ্রুপের সাম্রাজ্যের বিশালতা কিন্তু কল্পনাকেও হার মানায়। মানে ফার্মা, আইটি, ফিনান্সিয়াল সার্ভিস থেকে শুরু করে টেলিকম সেক্টরে এদের একচেটি আধিপত্য ছিল। হ্যাঁ, আর এই কোম্পানির বাজার মূল্য একসময় ৩,০০০ কোটি থেকে লাফিয়ে ৩ লক্ষ কোটি টাকায় পৌঁছেছিল। বাপরে, বিশাল ব্যাপার। কিন্তু বিন্দা এবং তার ছেলের এই রহস্যজনক মৃত্যুর পর কোম্পানির শেয়ার হু হু করে পড়তে থাকে। কোটি কোটি টাকার সাম্রাজ্য হঠাৎ করেই পতনের মুখে এসে দাঁড়ায়। ও, আর এই যে ক্ষমতার একটা শূন্যতা তৈরি হলো, এটাই বোর্ডরুমের রাজনীতির আসল রূপটা বের করে আনে। অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে দায়িত্ব নেন বিন্দার স্ত্রী ইন্দ্রাণী বাটলিওয়ালা। কিন্তু কোম্পানির ভেতরে ঘাপটি মেরে থাকা আন্না কন্ডা এবং রঞ্জিত ভান্ডারীর মতো ডিরেক্টররা, যারা মূলত এই সাম্রাজ্যের পতন চেয়েছিল, হ্যাঁ, তারা তখন সক্রিয় হয়ে ওঠে। সোর্সে উল্লেখ আছে যে তারা চাইছিল কোম্পানির শেয়ারের দাম আরও পড়ুক। এটাই তো সবচেয়ে অদ্ভুত ব্যাপার। একটু দাঁড়ান, বিষয়টা একটু খটকা লাগছে। একজন বোর্ড মেম্বার কেন চাইবে তার নিজের কোম্পানির শেয়ারের দাম পড়ে যাক? এতে তো তার নিজেরও আর্থিক ক্ষতি হওয়ার কথা, তাই না? সাধারণ দৃষ্টিতে তাই মনে হয়, কিন্তু যদি আমরা স্টক মার্কেটের শর্ট সেলিং কৌশলের দিকে তাকাই, তাহলে বিষয়টা পরিষ্কার হবে। শর্ট সেলিং মানে ওই যেখানে শেয়ারের দাম কমার ওপর বাজি ধরে মুনাফা লোটা হয়? হ্যাঁ, একদম ঠিক। শর্ট সেলাররা দাম পড়লে লাভ করে। এখানে বোর্ড মেম্বাররা অনেকটা সেই কাজটাই করছিল। একে বলা যায় কন্ট্রোল ডেমোলিশন বা নিয়ন্ত্রিত ধ্বংস। আচ্ছা, মানে তারা কোম্পানির ভেতর থেকে এর ভ্যালুয়েশন বা বাজার মূল্য কমিয়ে দিচ্ছিল। হ্যাঁ, যাতে পরে তারা নিজেরাই বা তাদের বেনামি কোনো সংস্থা
জলের দরে কোম্পানির মূল সম্পদগুলো কিনে নিতে পারে। ও, বুঝতে পেরেছি। মানে তারা কোম্পানিটাকে বাঁচাতে চায়নি, আর তারা চেয়েছিল কোম্পানিটাকে টুকরো টুকরো করে বেচে দিয়ে নিজেদের পকেট ভারী করতে। ঠিক তাই। তার মানে এটা শুধু একটা ডুবন্ত জাহাজ ছিল না, বরং জাহাজের নাবিকরাই ইচ্ছে করে জাহাজে ফুটো করে দিচ্ছিল। যাতে তারা ইন্স্যুরেন্সের টাকাটা মেরে দিতে পারে। দারুণ একটা কৌশল, যদিও চরম অনৈতিক। এই যখন পরিস্থিতি, মানে কোম্পানি যখন ভেতর থেকে শেষ হয়ে যাচ্ছে, তখনই পতন ঠেকানোর উপায় কি? আর ঠিক এখানেই বিষয়টা সবচেয়ে চমকপ্রদ হয়ে ওঠে। হ্যাঁ, ২৫ বছর ধরে দুনিয়ার চোখ থেকে লুকিয়ে রাখা বিন্দার এক গোপন সন্তান, অভিষেক বাটলিওয়ালা, হঠাৎ করে দৃশ্যপটে আবির্ভূত হয়। কিন্তু সে কোনো বিলাসবহুল গাড়ি হাঁকিয়ে বোর্ডরুমে এসে নিজের অধিকার দাবি করেনি। না, একদমই না। সে আগাভাই ভিন্ডে বা ভাটিন্ডা ছদ্মনামে নিজেরই কোম্পানিতে এক সাধারণ পিয়ন বা অ্যাসিস্ট্যান্ট হিসেবে ইন্টারভিউ দিতে আসে। হ্যাঁ, আর এই ছদ্মবেশটাই হলো পুরো গল্পের সবচেয়ে বড় স্ট্র্যাটেজিক মাস্টার স্ট্রোক। অভিষেক চাইলে তো সোজাসুজি আসতে পারত। কিন্তু সে বেছে নিল সম্পূর্ণ ভিন্ন এক পথ। সে অত্যন্ত চতুরতার সাথে প্রযুক্তির ব্যবহার করে। ওই যে চকলেটের মোড়কে লুকানো ব্লুটুথ মাইক্রোফোন ব্যবহার করে সে ইন্টারভিউ পাস করে। হ্যাঁ, তবে তার আসল লক্ষ্য শুধু ইন্টারভিউ পাশ করা ছিল না। তার লক্ষ্য ছিল কোম্পানির ভেতরের আবর্জনা পরিষ্কার করা। একদম। সে শুরুতেই টার্গেট করে কোম্পানির দুর্নীতিগ্রস্ত এইচআর ম্যানেজার শাঙ্কেশ্বর চাটেকে। হ্যাঁ, সেই ফাঁদটা ছিল অসাধারণ। অভিষেক একটা খালি রূপার স্যুটকেস নিয়ে চাটেকে ঘুষ দেওয়া টোপ ফেলে। আর চাটে যখন বুঝতে পারে স্যুটকেসটা খালি, ততক্ষণে পুলিশ এসে হাজির। একদম ঘুষখোর ম্যানেজার হাতে নাতে ধরা পড়ে যায়। কিন্তু এখানে একটা পাল্টা প্রশ্ন মাথায় আসছে। হ্যাঁ, বলুন। এই পুরো ছদ্মবেশের কৌশল কি একটু বেশি সিনেমাটিক বা অতিরিক্ত ঝুঁকিপূর্ণ নয়? হ্যাঁ, একটু তো বটেই। সোজা গিয়ে একটা ডিএনএ টেস্ট করে বা জন্মসনদ দেখিয়ে নিজের আইনি অধিকার দাবি করাই তো অনেক বেশি সহজ আর নিরাপদ ছিল, তাই না? সোজাসুজি আইনি লড়াইয়ে গেলে তো আর এত নাটক করার দরকারও তো না। আইনি পথে হয়তো সিইওর চেরটা পাওয়া যেত, কিন্তু তাতে কোম্পানির ভেতরে লুকিয়ে থাকা আসল শত্রুরা কখনোই ধরা পড়ত না। সেটা ঠিক। এখানে সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা হলো অভিষেক যে কৌশলটা ব্যবহার করেছে তাকে নকুল ধর্মের সাথে তুলনা করা যায়। নকুল ধর্ম, মহাভারতে সেই অজ্ঞাতবাসের ব্যাপারটা? ঠিক ধরেছেন। মহাভারতে পাণ্ডবদের অজ্ঞাতবাসের কথা আমরা জানি। নকুল ধর্ম হল সেই দর্শন যেখানে নিজের পরিচয় সম্পূর্ণ গোপন রেখে শত্রুর চোখের সামনে ঘুরে বেড়িয়ে কাজ হাসিল করা হয়। মানে শত্রুর সম্পদ ও দুর্বলতাকে কাজে লাগিয়ে তাকে ধ্বংস করা হয়। এখানে ওই অ্যাসিমেট্রিক ইনফরমেশন বা তথ্যের অসাম্যকে হাতিয়ার হিসাবে ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, কারণ কর্পোরেট যুদ্ধে ইনফরমেশনই হলো আসল ক্ষমতা। অভিষেক যদি ডিএনএ টেস্ট নিয়ে আসতো, তাহলে তো রঞ্জিত ভান্ডারী বা আন্না কন্ডারা সতর্ক হয়ে যেত। হ্যাঁ, হয়তো তাকেও তার বাবা আর ভাইয়ের মতো দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হতো। কারণ শত্রুরা তখন জেনে যেত যে তাদের সামনে কে দাঁড়িয়ে আছে। কিন্তু ছদ্মবেশে থাকার কারণে সে শত্রুদের আসল চেহারা খুব কাছ থেকে দেখতে পেরেছে। তাদের দুর্বলতা এবং তাদের ষড়যন্ত্রের জালটা বুঝতে পেরেছে। হুম, আর ওই এইচআর ম্যানেজারকে প্রথমে টার্গেট করার পেছনেও একটা গভীর যুক্তি আছে মনে হয়। সেটাই। এত রাঘব বল থাকতে একটা এইচআর ম্যানেজার কেন? কারণ এইচআর বা হিউম্যান রিসোর্স হলো একটা কোম্পানির এন্ট্রি পয়েন্ট বা প্রবেশদ্বার। একদম। দুর্নীতিগ্রস্ত ডিরেক্টররা এইচআরকে ব্যবহার করেই কোম্পানির প্রতিটি স্তরে নিজেদের অনুগত লোক বসাচ্ছিল। বুঝতে পেরেছি। এইচআরকে সরিয়ে দেওয়া মানে হলো শত্রুদের লোক নিয়োগের পাইপলাইনটা পুরোপুরি বন্ধ করে দেওয়া। এটা অনেকটা অক্টোপাসের মাথা কাটার আগে তার ডানাগুলো ছেঁটে ফেলার মতো। দারুণ উপমা। মানে শত্রুকে চমকে দেওয়ার জন্য আগে তাদের বিশ্বাস অর্জন করা বা তাদের চোখের আড়ালে থাকাটা খুব জরুরি ছিল। হ্যাঁ, এটাই মূল কৌশল। কিন্তু এই যে অভিষেককে ২৫ বছর ধরে লুকিয়ে রাখা হলো, এর পেছনের কারণটা তো বেশ রক্তাক্ত। হ্যাঁ, হ্যাঁ, ভীষণ মর্মান্তিক একটা অতীত আছে এর পেছনে। এটা তো রীতিমতো মানসিক যন্ত্রণার ব্যাপার। নিজের সন্তানকে ২৫ বছর দূরে রাখা। এর শেকড় খুঁজতে গেলে আমাদের ৭০ দশকের শেষের দিকে ফিরে যেতে হবে। তখন আফ্রিকায় টিবি বা যক্ষ্মা ভ্যাকসিনের ব্যাপক চাহিদা। সোর্স থেকে জানা যায় বিন্দা সেই সুযোগ কাজে লাগিয়ে ৪০ লাখ টাকায় একটি ভ্যাকসিনের পেটেন্ট কেনেন। হ্যাঁ, কিন্তু ব্যবসা যখন বড় হতে থাকে তখন আশেপাশের মানুষের লোভও বাড়তে থাকে। তার পার্টনার আদিত্য ভান্ডারী এবং এক স্থানীয় দুর্নীতিগ্রস্ত এমএলএ
তাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। আর সেই ধোঁকাটা তো শুধু টাকার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। না, একদমই না। বিন্দা যখন তার প্রথম স্ত্রী কাবেরীকে নিয়ে বালিতে ছুটি কাটাতে যান, তখন তাদের উপর এক প্রাণঘাতক হামলা হয়। কাবেরী তো তখন অন্তঃসত্ত্বা ছিলেন। হ্যাঁ, সেই হামলায় কাবেরী মারা যান, কিন্তু বিন্দা কোনো মতে তার অনাগত সন্তানকে বাঁচিয়ে নেন। আর এখানেই বিন্দার দূরদর্শিতার আসল প্রমাণ পাওয়া যায়। তিনি বুঝতে পেরেছিলেন যে তার ব্যবসার সাফল্য তার পরিবারের জন্য মৃত্যুর পরোয়ানা নিয়ে এসেছে। ঠিক তাই। তিনি সিদ্ধান্ত নেন এই সন্তানকে তিনি দুনিয়ার চোখ থেকে, এমনকি নিজের পরিচিতদের কাছ থেকেও লুকিয়ে রাখবেন। এই অভিষেকই ছিল বিন্দার আল্টিমেট প্ল্যান বি। বিন্দা জানতেন যে কোনোদিন হয়তো শত্রুরা তাকে পরাস্ত করতে পারে, কিন্তু তার উত্তরাধিকার যেন টিকে থাকে, তার দীর্ঘমেয়াদী ব্যবস্থা তিনি করে গিয়েছিলেন। সোর্সে বিন্দার নেতৃত্বের একটা দারুণ দর্শনের কথা বলা হয়েছে। হ্যাঁ, ওই দর্শনটা খুব ইন্টারেস্টিং। ব্যবসা শুরু করতে নাকি বুদ্ধিমত্তা লাগে, তাকে এগিয়ে নিতে সততা লাগে, আর কিন্তু সবচেয়ে উঁচুতে পৌঁছানোর পর টিকে থাকতে গেলে লাগে দয়া বা সহানুভূতি। একদম। বিন্দা এই ছেলেটিকে এমনভাবে বড় করেছিলেন যেন সে টাকার মূল্য বোঝে, কিন্তু টাকার মোহে অন্ধ না হয়ে যায়। এই দর্শনটা আসলে আধুনিক কর্পোরেট লিডারশিপের একটা খুব গুরুত্বপূর্ণ শিক্ষা। বিন্দা চাইছিলেন তার উত্তরাধিকারী এমন কেউ হোক যে সাধারণ মানুষের কষ্ট বোঝে। হ্যাঁ, অভিষেক সাধারণ পরিবেশে বড় হয়েছে, সাধারণ মানুষের সাথে মিশেছে। তাই তার মধ্যে সেই সহানুভূতি তৈরি হয়েছে যা একজন সত্যিকারের লিডারে থাকা প্রয়োজন। একটা ব্যবসা শুধু ব্যালেন্স শিট বা লাভ ক্ষতির হিসাব দিয়ে দীর্ঘকাল টিকিয়ে রাখা যায় না। একদমই না। এর জন্য দরকার স্টেক হোল্ডারদের সাথে মানসিক সংযোগ। অভিষেক যখন নিচুতলার কর্মী হিসেবে কাজ করেছে, সে কোম্পানির একদম গ্রাউন্ড রিয়ালিটি বা বাস্তব অবস্থাটা বুঝতে পেরেছে। যা এসি রুমে বসে থাকা কোনো সিইওর পক্ষে বোঝা সম্ভব নয়। ঠিক, এটা কিন্তু আমাদের সবার জন্যই ভাবার মতো একটা বিষয়। পেশাগত বা ব্যক্তিগত জীবনে এমন কোনো প্ল্যান বি প্রস্তুত রাখা কি সম্ভব? চরম বিপর্যয়ের দিনে আর যখন মনে হয় সবকিছু শেষ, তখন এমন কোনো লুকানো শক্তি বা বিকল্প পথ থাকাটা কতটা জরুরি তা বিন্দার এই ২৫ বছরের দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রমাণ করে। হ্যাঁ, তবে এই দীর্ঘ অপেক্ষার চূড়ান্ত পরিণতি আমরা দেখতে পাই বোর্ডরুমের শেষ লড়াইয়ে। সেই জেনারেল বডি মিটিংয়ের দৃশ্যটা, যখন এবি গ্রুপের নতুন সিইও নির্বাচনের জন্য সবাইকে ডাকা হয়। রঞ্জিত ভান্ডারী, যে কিনা বিন্দার সেই বিশ্বাসঘাতক পার্টনার আদিত্যের ছেলে, সে তো ধরে নিয়েছিল সিওর চেয়ারটা তারই। হ্যাঁ, সে নিজেকে সিইও হিসেবে ঘোষণাও করতে যাচ্ছিল। কিন্তু তখনই আসল নাটকটা শুরু হয়। বিন্দার আসল উইলের চাবি উন্মোচিত হয়, আর যা লুকানো ছিল একটা ঘড়ি এবং চেনের মধ্যে। এই জায়গাটা আমাদের প্রচলিত ধারণাকে বেশ বড় একটা ধাক্কা দেয়। আমরা সাধারণত দেখি সৎ মায়ের চরিত্র মানেই নেতিবাচক, লোভী বা ষড়যন্ত্রকারী। হ্যাঁ, সিনেমা বা গল্পে তো তেমনই দেখানো হয়। কিন্তু এখানে ইন্দ্রাণী বাটলিওয়ালা সম্পূর্ণ ভিন্ন এক দৃষ্টান্ত স্থাপন করেন। তিনি যখন জানতে পারেন অভিষেকই বিন্দার আসল সন্তান, আর তখন তিনি একটু দ্বিধা না করে নিজের ২৫% শেয়ার অভিষেকের নামে লিখে দেন। তিনি প্রকাশ্যেই অভিষেককে সিইও হিসেবে সমর্থন করেন। কিন্তু দাঁড়ান, বাস্তব কর্পোরেট দুনিয়ায় কেউ স্বেচ্ছায় নিজের ২৫% শেয়ার ছেড়ে দেয়? এটা একটু অবাক করার মতোই। এর পেছনে কি তার নিজের ক্ষমতা টিকিয়ে রাখার কোনো মনস্তাত্ত্বিক কৌশল ছিল, নাকি এটা সির্ফ আবেগ? খুব প্রাসঙ্গিক একটা প্রশ্ন। এখানে আবেগ অবশ্যই ছিল, কারণ ইন্দ্রাণী বিন্দার ভিশন বা স্বপ্নটাকে ভালোবাসতেন। কিন্তু এর পাশাপাশি একটা তীক্ষ্ণ স্ট্র্যাটেজিও ছিল। আচ্ছা, সেটা কেমন? ক্ষমতার লড়াইয়ে যখন দেখা যায় প্রতিপক্ষ অনেক বেশি যোগ্য, যার হাতে অকাট্য প্রমাণ আছে এবং যে ইতোমধ্যেই কোম্পানির ভেতরের জঞ্জাল সাফ করতে শুরু করেছে, তখন তার বিরুদ্ধে যুদ্ধ করার চেয়ে তার সাথে হাত মেলানোটা অনেক বেশি বুদ্ধিমানের কাজ। একদম। ইন্দ্রাণী বুঝতে পেরেছিলেন যে রঞ্জিত ভান্ডারী বা আন্না কর্ণার মতো পরইভি ডিরেক্টরদের হাতে কোম্পানি গেলে তা ধ্বংস হয়ে যাবে। তার চেয়ে অভিষেকের মতো একজন যোগ্য লিডারের নেতৃত্বে কোম্পানির একটা ছোট অংশের মালিক হয়ে থাকাও অনেক বেশি লাভজনক। হ্যাঁ, এটা ছিল সার্ভাইভাল বা টিকে থাকা লড়াইয়ে নেওয়া একটা নিখুঁত সিদ্ধান্ত। দারুণ বিশ্লেষণ। এর মানে হল ইন্দ্রাণী আসলে কোম্পানির দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ নিশ্চিত করতেই এই ছাড়টা দিয়েছিলেন। আর তারপর অভিষেকের সেই রাজকীয় প্রত্যাবর্তন। সে শুধু নিজের চেয়ারটাই দখল করল না, শত্রুদের এমন এক শাস্তি দিল যা সত্যি মনে রাখার মতো। হ্যাঁ, রঞ্জিত ভান্ডারীকে সে এমন এক নির্জন দ্বীপে নির্বাসনে পাঠায় যেখানে কোনো বিমান নামে না। তাকে প্রাণের না মেরেও
যেন সবচেয়ে বড় শাস্তিটা দেওয়া হলো। এটাই হলো বুদ্ধিমত্তার আসল প্রয়োগ। অভিষেক চাইলে তো রঞ্জিতকে আইনি পথে জেলেও পাঠাতে পারত। কিন্তু জেলে বসেও রঞ্জিত তার টাকা আর প্রভাব খাটিয়ে কোম্পানির ক্ষতি করতে পারত। ঠিক তাই। তাকে এমন এক বিচ্ছিন্নতায় ছুঁড়ে ফেলা হলো যেখানে রঞ্জিতের সমস্ত অহংকার, তার ক্ষমতা এবং তার নেটওয়ার্ক ধূলিসাৎ হয়ে যায়। একজন কর্পোরেট অপরাধীর জন্য তার ক্ষমতা আর যোগাযোগ ব্যবস্থা কেড়ে নেওয়ার চেয়ে বড় শাস্তি আর কিছুই হতে পারে না। এই পুরো বিষয়টিকে যদি আমরা কর্পোরেট ক্ষমতার লড়াইয়ের লেন্স দিয়ে দেখি, তাহলে এটা অনেকটা দাবার বোর্ডের চেয়েও জটিল কোনো স্ট্র্যাটেজি গেমের মতো মনে হয়। সবাই ভাবছে রাজা মারা গেছে, খেলা শেষ। কিন্তু আসলে যে পেছন থেকে পুরো কলকাঠি নাড়ছে, সে লোকচক্ষুর অন্তরালেই থেকে গেছে এতগুলো বছর। সে শুধু সঠিক সময়ের অপেক্ষা করছিল। আমরা যদি বৃহত্তর প্রেক্ষাপটের সাথে এটিকে মেলাই, তাহলে এই পুরো ঘটনা প্রবাহ খুব গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা দেয়। হ্যাঁ, প্রথমত, প্রকৃত ক্ষমতা প্রদর্শনের জন্য সবসময় সামনের সারিতে থাকতে হয় না। একদম, আড়ালে থেকেও পুরো দৃশ্যপট নিয়ন্ত্রণ করা যায়। দ্বিতীয়ত, উত্তরাধিকার শুধু রক্ত বা বংশ পরিচয় দিয়ে নির্ধারিত হয় না। এটা নির্ভর করে বুদ্ধিমত্তা, নীতিবোধ এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার উপর। অভিষেক প্রমাণ করেছে যে সে শুধু বিন্দার রক্তের উত্তরাধিকারী নয়, সে তার দর্শনেরও যোগ্য উত্তরসূরি। তাহলে এই সব কিছুর মানে কি দাঁড়াচ্ছে? এর মানে হলো শত্রুকে চমকে দেওয়ার জন্য নীরবতা বা নিজের অস্তিত্ব গোপন রাখাই কখনো কখনো সবচেয়ে বড় এবং ধারালো অস্ত্র হতে পারে। ঠিক, চিৎকার করে নিজের ক্ষমতার জানান দেওয়ার চেয়ে নিঃশব্দে নিজের জাল বোনা অনেক বেশি কার্যকর। বিন্দা যদি অভিষেককে সবার সামনে বড় করতেন, তাহলে হয়তো অভিষেক সেই সহানুভূতি বা সাধারণ মানুষের সাথে সংযোগটা কখনোই পেত না। আর সবচেয়ে বড় কথা, শত্রুরা তাকে অনেক আগেই টার্গেট করত। এই যে প্ল্যান বিকে এতটা সময় ধরে এতটা গোপনীয়তার সাথে লালন করা হয়েছে, এটাই এই কর্পোরেট যুদ্ধের চূড়ান্ত বিজয়ের মূল কারণ। হ্যাঁ, অতি স্বচ্ছতা বা সবকিছু প্রকাশ্যে আনাটা মাঝে মাঝে বোকামি হতে পারে। আজকের এই আলোচনা থেকে অত্যন্ত চমকপ্রদ একটা বিষয় নিয়ে ভাবার সুযোগ তৈরি হলো। আজকের এই চরম স্বচ্ছতা এবং সোশ্যাল মিডিয়া যুগে সবাই তো নিজেদের জাহির করতে ভীষণ ব্যস্ত, তাই না? হ্যাঁ, কে কি করছে, কোথায় যাচ্ছে, কি অর্জন করছে, সব সোশ্যাল মিডিয়ায় দেওয়া চাই। সবকিছুই সবার চোখের সামনে তুলে ধরার একটা অদ্ভুত প্রতিযোগিতা চলছে। কিন্তু একটু গভীরভাবে ভেবে দেখলে প্রশ্ন জাগে, আসলে সত্যিকারের এবং চূড়ান্ত ক্ষমতা কি আসলে লোকচক্ষুর অন্তরালে সম্পূর্ণ বেনামে থাকার মধ্যেই লুকিয়ে আছে? খুব সুন্দর একটা ভাবনার জায়গা। কখনো যদি একটি বিশাল সাম্রাজ্যের নিয়ন্ত্রণ আসে হাতে, তখন কি সবার সামনে এসে বাহাবা কুড়ানোটা জরুরি, নাকি আড়াল থেকে সুতোর টান দেওয়াটা বেশি বুদ্ধিমানের কাজ? সবকিছু পরিষ্কার করে দেখানোর চেয়ে নিজের আসল শক্তিটাকে অন্ধকারে লুকিয়ে রেখে সঠিক সময়ের অপেক্ষায় থাকাটাই বোধহয় আসল খেলা। এই গভীর চিন্তার খোরাকটাই আজ রেখে গেলাম।